হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এসএলএসটির লাইফ সায়েন্সের যে টপিক শুরু করেছিলাম ইজ ইনভার্টিব্রেটস, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী, এবং সেখানে যে সিলেবাসের প্রথম অংশে আছে ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাবক্লাসেস উইথ প্রপার এক্সাম্পল। তো সেইখানে আমরা দুটো ফাইলাম কিন্তু অলরেডি আমরা পড়েছি, প্রোটোজোয়া পড়েছি, পরিফেরা পড়েছি, এবং আজকে আমরা 3 নম্বর যে ফাইলাম নিডারিয়া সেই সম্পর্কে কিন্তু ডিটেলসে জানবো। বিশেষ করে সিলেবাসে যেটা আছে নিডারিয়ার ক্লাসিফিকেশন সেটা জানবো, এবং অনেক কিছু সিলেবাসে উল্লেখ নেই, কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন অ্যানালাইসিস করবো তখন দেখতে পাবো যে আমাদের ওভারঅল এই নিডারিয়া সম্পর্কে কিন্তু পড়তে হচ্ছে। এবং এই যে মানে টোটাল এই লেকচারটা এটা কিসের মাধ্যমে হবে? আমাদের যে স্মার্ট নোটস আছে সেই স্মার্ট নোটসের মাধ্যমে কিন্তু আমাদের এই লেকচারটা আমরা সম্পূর্ণ করছি। ওকে, এবং এই স্মার্ট নোটস যেটা আমরা আগের দিনেও বলেছিলাম যে এর ফিচার্সটা কি, এর 4টে ক্যারেক্টার আছে, আমি বলেই কিন্তু লেকচারে চলে আসবো, এবং এই নোটসটা কিভাবে পাবে সেটাও আমি বলছি। দেখো, 4টে ফিচার্স কিন্তু আছে। নাম্বার 1 ফিচার্স যেটা আমরা বলবো যে কুইক অ্যান্ড জিস্ট থিওরি পোর্শন, অর্থাৎ প্রথমে এই নোটসের স্মার্ট নোটসের প্রথমে থাকবে এই নিডারিয়ার সমস্ত যে ক্লাসিফিকেশান, তার স্পেসিফিকেশান, তার যে আরও অন্যান্য পয়েন্টগুলো থাকে, তো সেইগুলোর যে থিওরি পোর্শন সেটা কুইকলি এবং জিস্ট আকারে কিন্তু প্রথমে দেওয়া থাকবে, 1 নম্বর। 2 নম্বর হলো স্মার্ট রিভিশন চার্ট, অর্থাৎ আমরা যখন টোটাল থিওরি পোর্শনটা কভার করব তারপরে সেই টোটাল থিওরি পোর্শনটা একটা কিন্তু চার্টের মাধ্যমে রিভিশন করার মতন করে আমরা তৈরি করে দেবো। দ্যাটস পয়েন্ট ইজ কুইক রিভিশন চার্ট বা স্মার্ট রিভিশন চার্ট। ওকে, দেন PYQ অ্যানালাইসিস, অর্থাৎ এই পার্টিকুলার এই অংশ থেকে, আমি বলছি না টোটাল ইনভার্টিব্রেটস থেকে কী কী এসছে সেটা বলছি না, পার্টিকুলার এই নিডারিয়া থেকে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় কী কী কোশ্চেন এসছে সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করবো। এবং 4 নম্বর পয়েন্টে আমরা কী রাখবো, এর উপরে একটা প্র্যাকটিস সেট রাখবো। প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রেও 25টা কোশ্চেন থাকবে, এবং MCQ যে পোর্শন থাকবে সেখানেও কিন্তু 25টা কোশ্চেন থাকবে। অর্থাৎ এই 4টে পয়েন্টের বেসিসে কিন্তু আমাদের যে স্মার্ট নোটস আছে সেই নোটসের উপরেই কিন্তু প্রত্যেকটা ক্লাস করানো হচ্ছে। আজকে এই প্রথম সেগমেন্টের 3 নম্বর ক্লাস নিডারিয়ার ক্লাসিফিকেশন। যারা এখনও এই নোটস কী করে পাবে বা এই ক্লাসগুলো কোথায় পাবে বুঝতে পারছো না, তাদেরকে বলি যে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে এবং যে কমেন্ট সেকশন আছে তার প্রথম কমেন্টে, বা যাদের এমএইজ এডুকেশন ল্যাব অ্যাপ ডাউনলোড করা আছে তারা ডাইরেক্ট অ্যাপের মধ্যে গিয়ে এসএলএসটি সেগমেন্টের মধ্যে গিয়ে দেখবে যে লাইফ সায়েন্স, এসএলএসটি লাইফ সায়েন্সের রিভিশন কোর্স চলছে। সেখানেই কিন্তু প্রত্যেকটা মানে সেগমেন্ট ধরে ধরে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা কিন্তু তার মানে ভিডিও করছি, এবং সেই ভিডিওটি যে স্মার্ট নোটসের মাধ্যমে করা হচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে, এবং প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে ক্লাস কিন্তু এখান থেকে করতে পারবে। ওকে, তো চলো আজকে যে মূল পয়েন্টে সেখানে আমরা চলে আসি। দেখো, প্রথমে আমরা জানবো যে নিডারিয়া কি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ নিডারিয়া। ওকে, নিডারিয়াটা কি সেটা আমরা কিন্তু প্রথমেই জেনে নেবো। দেখো, নিডারিয়া হলো একটা অ্যাসিলোমেট ডিপ্লোব্লাস্টিক ইনভার্টিব্রেটস। এই যে কটা ওয়ার্ড আছে এখানে, টার্ম আছে, সেটা কিন্তু আমাদেরকে ইনিশিয়ালি দেখতে হবে। ওকে, সেই টার্ম সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, তো সেই টার্ম সম্পর্কেও আমাদেরকে কিন্তু একটু অবগত হতে হবে। যদি এই ক্লাসের মধ্যে পুরো না বলা পসিবল হয়, সেপারেটলি এই টার্মগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। দেখো, বলে নিডারিয়া কি বলছে, এটা একটা অ্যাসিলোমেট। মিনস অ্যাবসেট, সিলোমেট মানে কি সিলম, সিলম মিনস দ্য ক্যাভিটি মানে বডির, শরীরের যে গহ্বর থাকে, সেই গহ্বর, শরীরের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা থাকে, গহ্বর থাকে, সেটাকে সাধারণত আমরা সিলম বলি বা ক্যাভিটি বলি। এর আরও স্পেসিফিক ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে আমি যাচ্ছি না। তো তাদের মধ্যে এই মিনস অ্যাবসেন্ট। ওকে, তো অ্যাসিলোমেট মিনস সিলম নেই, তো এই নিডারিয়াদের কোনো সিলম থাকে না। ডিপ্লোব্লাস্টিক ইনভার্টিব্রেটস মানে তো জানি আমরা অমেরুদণ্ডী। তো হোয়াট ইজ ডিপ্লোব্লাস্টিক? ডিপ্লোব্লাস্টিক মিনস, ডিপ্লো মিনস দুটো। ওকে, এবং এই ডিপ্লোব্লাস্টিক আমরা কি বলবো না, যে সমস্ত প্রাণীর যে ভ্রূণের বিকাশে দুটি কোষস্তর থাকে। যখন একটা প্রাণীর ভ্রূণ তৈরি হয় তখন এর যে ভ্রূণের স্তর থাকে, মানে স্তর মিনস লেয়ার থাকে, তখন যখন যদি এদের দুটো থাকে, মানে টু টু লেয়ার যদি থাকে, যার সেটাকে আমরা কিন্তু ডিপ্লোব্লাস্টিক সাধারণত বলে থাকি। এবং এই ডিপ্লোব্লাস্টিকের যে মানে যে লেয়ার হয়, দুটো লেয়ার হয়, একটা হলো বাইরের লেয়ারটাকে আমরা বলি এক্সট্রোডাম, এক্সট্রো মিনস বাইরে, এক্সট্রো মিনস বাইরে, আর একটা হলো ইন্ডোডাম। ওকে, এন্ডোডাম, আর একটা কি এন্ডোডাম, ENDO। এটা কি এক্সো না বলে এটাকে বলা হয় একটোডামও বলা হয়, একটো, নট এক্সো, একটো, ECTO, একটোডাম।
তো বাইরের যে স্তর সেটাকে আমরা বলছি এক্টোডার্ম, এবং যেটা ভিতরের স্তর সেটাকে আমরা বলছি এন্ডোডার্ম। ওকে, তাহলে এরা ডিপ্লোব্লাস্টিক, কারণ এদের যে ভ্রূণ আছে সেই ভ্রূণের যখন বিকাশ হচ্ছে তখন কিন্তু দুটো স্তর আমরা দেখতে পাবো। পরবর্তীকালে সিলেবাসে নেই, তবু আমি আলোচনা করে দিয়েছি, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু অনেক কিছু প্রশ্ন আছে, তো সেগুলো নিয়ে আমি কিন্তু জাস্ট কয়েকটা ছোট অংশ এখানে বলছি। এবং নিমাটোসাইট থাকে, নিডোব্লাস্ট থাকে এবং মেসোগ্লিয়া থাকে। এই যে টার্মগুলো তোমরা শুনছো, এই টার্মগুলো নিয়ে কিন্তু স্পেসিফিকভাবে কিছু জিনিস বলার আছে, মানে কিছু জিনিস বলতে হয়, তো সেগুলো আমি হালকা করে বলে টোটাল নোটসটা আমি বলছি, এবং পরবর্তীকালে কিন্তু এইগুলো আমরা কভার করে দেবো। ক্লিয়ার? তো অ্যাসোলোমিট আমি বললাম যে প্রাণীর দেহের যে কোষ স্তরগুলোর মাঝখানে কোনো প্রকৃত দেহ গহ্বর, সিলম মিন্স দেহ গহ্বর, সেটা থাকে না। ওকে, তো সেটাকে কিন্তু আমরা বলছি অ্যাসোলোমেট। এবং হোয়াট ইজ ডিপ্লোব্লাস্টিক সেটাও কিন্তু আমরা বলে দিলাম যে কোষের মানে সেই প্রাণীর যখন ভ্রূণের বিকাশ হচ্ছে তখন তার দুটো লেয়ার থাকছে, একটা হচ্ছে এক্টোডার্ম আর একটা হলো এন্ডোডার্ম। এই দুটো লেয়ার থাকছে বলে এটাকে ডিপ্লোব্লাস্টিক বলছি। এর মধ্যে নিমাটোসাইট সেল থাকছে, নিডোব্লাস্ট থাকছে এবং মেসোগ্লিয়া নামক একটা তরল থাকছে। ওকে, এবং এর বৈশিষ্ট্যটা কি, সাধারণ বৈশিষ্ট্য কি, আমি একদম জিস্ট করে সংজ্ঞাটা বললাম, বাট সাধারণ বৈশিষ্ট্য জেনারেল ক্যারেক্টারিস্টিক কি সেটা কিন্তু আমরা জানবো। দেখো, দেহের গঠন যদি বলো, এটা হলো রেডিয়ালি সিমেট্রিক্যাল। জুলজি পোর্শনটা আমরা এখন পড়ছি, তো জুলজি পড়তে গেলে দেখবে যে অনেক কিছু সিমেট্রি রিলেটেড অনেক কিছু কিন্তু টার্ম আছে। ওকে, যে এটা ল্যাটারালি সিমেট্রিক্যাল, এটা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, বা কখনো জানবে যে রেডিয়ালি সিমেট্রিক্যাল। তো তার কিছু অর্থ আছে, সেইটা আমরা সিমেট্রিক্যাল পোর্শন, আমি বললাম কিছু টার্মোলজি আছে, সেই টার্মগুলো আমি যখন করবো তখন বলে দেবো। বাট এটা মনে রাখো, ধরো একটা তুমি কেক কিনলে, ঠিক আছে, কেক কিনলে তো এটাকে কাটছো, এখান থেকে কাটছো, এখান থেকে কাটছো, যেভাবেই কাটো না কেন সেই কেকের কিন্তু একটা শেপ, মানে সেই গোলাকার একটা শেপ কিন্তু থাকবে। তো সেই বিষয়টা কিন্তু তাকেই বলা হয় রেডিয়ালি সিমেট্রিক্যাল। অর্থাৎ এই প্রাণীটাকে একটা গোলাকার জাতীয় প্রাণী ধরে রাখতে পারে, এবং সেটা তুমি যদি কাটো, স্লাইডলি কাটো, তাহলে প্রত্যেকটা অংশ কিন্তু সেই গোলাকার আকৃতি হবে, যেভাবেই কাটো না কেন। ওকে, তো এটা কিন্তু আমরা রেডিয়ালি সিমেট্রিক্যাল বলছি, একদম সহজ ভাষায় বললাম, সায়েন্টিফিক ভাষায় না বলে একেবারে বোঝানোর মতন করে কিন্তু এখানে আমরা বললাম। ক্লিয়ার? এবারে দেখো, রেডিয়ালি সিমেট্রিক্যাল কিন্তু সেই বিষয়টাই হচ্ছে। এবং এর যে স্তর আমরা বললাম ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এবং মাঝখানে থাকে মেসোগ্লিয়া। তো এই এই যে আমি বললাম একটা দেহ মানে একটা অংশ থাকছে, ভ্রূণের গঠনকালে দুটো অংশ থাকছে, একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ, এবং মাঝখানের যে অংশটা মানে একটা তরল পদার্থ থাকছে সেটা হচ্ছে মেসোগ্লিয়া। দেখো, এই যে প্রাণীদের কথা বলছি এরা সাধারণত অমেরুদণ্ডী, এদের কোনো ব্লাড নেই, এদের কোনো তোমার কি হাড় নেই, ঠিক আছে, তো বডিটাকে একটা স্ট্রাকচার দিতে হবে, তো সেই বডিটাকে স্ট্রাকচার দেয় কিন্তু এই মেসোগ্লিয়া। ওকে, এবং সাধারণত এরা ডিপ্লোব্লাস্টিক যে অ্যানিমেলসগুলো হয়, সেই ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলসদের যে একটো এবং এন্ডোডার্মের মাঝখানেই কিন্তু সাধারণত থাকে, এবং এটা জেলির মতন দেখতে, ঠিক আছে, এটা কিসের মতন দেখতে, এটা কিন্তু জেলির মতন দেখতে। এবং যেহেতু এদের কোনো হাড় নেই বা তাদের কোনো ব্লাড নেই, তাই দেহের একটা আকৃতি দেওয়ার জন্য কিন্তু এই জেলি ন্যায় একটা তরল পদার্থ থাকে, একটা থকথকে পদার্থ থাকে। কোথায় থাকে? বিটুইন দ্য একটোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এর মাঝখানে কিন্তু থাকে, তো সেটাই কিন্তু আমরা বলছি ডিপ্লোব্লাস্টিক। ওকে, মানে সেটাকেই বলছি আমরা কিন্তু মেসোগ্লিয়া। ক্লিয়ার? সিলোট্রন কি, মানে একমাত্র দেহ গহ্বর থাকে, যেটা আমরা বলছি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এটা কিন্তু আমি সিলম বলছি না, ঠিক আছে, সমস্ত দেহ গহ্বর কিন্তু সিলম নয়। সিলম হতে গেলে পার্টিকুলার মানে দেহ গহ্বরের কিছু বেসিক ক্যারেক্টার থাকতে হয়, তাকে কিন্তু আমি সিলম বলবো। এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে এর ছিদ্র আছে বডির মধ্যে, কিন্তু সেটা কিন্তু সিলম নয়। ক্লিয়ার? এবং এর যে অ্যানাস সেটা কিন্তু নেই, মুখ একটি মাত্র। ওকে, তার কোনো কিন্তু অ্যানাস নেই, তো একটাই যে মুখ গহ্বর বা মুখ বিবর, সেখান থেকে কিন্তু সমস্ত কার্যকলাপ তার সম্পূর্ণ হয়। এবং টেন্টাকেলস যেটা, অর্থাৎ একটা অ্যানিমালস আছে নিডারিয়ার মধ্যে, তার টেন্টাকেলস মুখের চারপাশে কিন্তু এরকম টেন্টাকেলস থাকে, ঠিক আছে, এরকম টেন্টাকেলস থাকে। ক্লিয়ার? নিমাটোসাইট যদি আমি বলি, তো এটা নিডোব্লাস্ট কোষের ভিতরে থাকে। তো নিমাটোসাইট, নিডোব্লাস্ট, মেন কোষটার নাম হলো কি নিডোব্লাস্ট, এবং সেই নিডোব্লাস্টের মধ্যে থাকে নিমাটোসাইট, যেটা একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে, বা শিকার ধরার কাজে কিন্তু ব্যবহার করা হয়। এবং লার্ভাল স্টেজ, সেটা আমি পরবর্তীকালে যেহেতু সিলেবাসে নেই তবুও প্রশ্ন আসে, আমি সেটা রেখেছি। তো মনে রাখো, এখানে এই লার্ভাল স্টেজ অনেক রকম আছে, হাইড্রা একটা লার্ভাল স্টেজ হতে পারে। ওকে, ইফাইরা একটা আছে, এবং একটা আছে প্ল্যানুলা। এই এতগুলো কিন্তু লার্ভাল স্টেজগুলো কিন্তু আছে। ক্লিয়ার?
এবং নিডোব্লাস্টের কথা যেটা আমরা বলছিলাম, নিডোব্লাস্ট অ্যান্ড নিডোসাইটস, এই পয়েন্টটা যদি আমি আরেকবার বলি, এটি হলো একটা বিশেষ কোষ যা নিমাটোসাইট ধারণ করে। ওকে, এই নিমাটোসাইটের মধ্যে কিন্তু নিডোব্লাস্ট থাকে। ক্লিয়ার? নিমাটোসাইটের মধ্যে কিন্তু নিডোব্লাস্ট থাকে, অর্থাৎ নিডোব্লাস্ট হলো মূল কোষ। আমি যেটা আরেকবার বলছি, দেখো, নিডোব্লাস্ট হলো মূল কোষ, ঠিক আছে? এই নিমাটোসাইটটা এই নিডোব্লাস্ট কোষের মধ্যে কিন্তু থাকে, এবং যেটা বললাম এটা কি কি কাজে লাগে সেটাও কিন্তু আমরা এখানে বলে দিলাম। ক্লিয়ার? দেখো, শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশন সেটাই কিন্তু আমাদের মূল সিলেবাসে আছে, সেই ক্লাসিফিকেশনগুলোই কিন্তু আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? দেখে নেওয়ার চেষ্টা করব হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ নিডারিয়া। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ক্লাস পড়ব, অর্থাৎ শ্রেণী পড়ব, এবং তার সাব ক্লাস, উপশ্রেণী পড়ব। এর 4টে ক্লাস আছে, 4টে শ্রেণী আছে: হাইড্রোজুয়া, স্কাইফোজুয়া, কিউবোজুয়া এবং অ্যান্থ্রোজুয়া। প্রথম যে 3টে শ্রেণীর কথা বললাম, দেয়ার ইজ নো সাব ক্লাসেস, অনলি অ্যান্থোজুয়া হ্যাভ 2 সাব ক্লাসেস। একটা হলো হেক্সাকোরালিয়া এবং একটা হলো অক্টাকোরালিয়া। আমরা এইবার এই যে টোটাল যে বিষয়টা বললাম তার উপরে পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু আস্তে আস্তে আমরা কভার করব, অর্থাৎ একটু ডিটেলসে পড়ব। তো প্রথম আমরা কি ক্লাসের কথা বললাম? হাইড্রোজুয়ার কথা বললাম। হাইড্রোজুয়ার একদিকে আমরা স্মার্ট নোটস যেহেতু আমরা তৈরি করে পড়ছি, তো আমরা কিন্তু ঢালাও লেখা হিসেবে পড়বো না, টেবিল দিয়ে পড়বো, চার্ট দিয়ে পড়বো, ফ্লো চার্ট দিয়ে পড়বো, এইভাবে কিন্তু পড়বো। তো হাইড্রোজুয়ার যে বিষয়টা বলছে, হাইড্রোজুয়ার যে ক্লাস, তার বৈশিষ্ট্য আমরা রেখেছি এবং তার উদাহরণ কিন্তু আমরা এখানে রেখেছি, যে হাইড্রা স্পিস, ওকে, বা অবিলিয়া স্পিস, এরা কিন্তু এর উদাহরণ। আর যেটা হাইড্রোজোয়ার কথা বলছি, হাইড্রোজোয়া হলো একটা, মানে তার বৈশিষ্ট্য যদি আমি বলি, এরা সলিসিটারি, মানে একা থাকে, বা সামটাইমস দে মেক কলোনি, মানে একটা ঐক্যবদ্ধভাবে কিন্তু থাকতে পারে, দুরকমভাবে কিন্তু থাকতে পারে। এবং এদের যে লাইফ সাইকেল, জীবন চক্র, সেখানে বোথ দ্য পলিপ অ্যান্ড মেডুসা উভয় কিন্তু থাকে। আমরা পরবর্তীকালে যখন আরো ক্লাসিফিকেশনের পরে প্রতি ধাপে যাব, আমরা দেখব সেই কিছু ক্লাস বা সাব ক্লাস আছে, দে হ্যাভ অনলি পলিপ স্টেজ, বা সাম স্পিসিস অনলি হ্যাভ মেডুসা স্টেজ। বাট ইন দিস কেস হাইড্রোজুয়া হ্যাভ বোথ পলিপ অ্যান্ড মেডুসা স্টেজ। এর জীবনচক্রে কিন্তু পলিপও থাকছে, মেডুসাও থাকছে, দুটোই থাকছে। এবং প্রজনন কোষ একটোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে। এর যে ভ্রূণের গঠনকালে যেটা আমরা বলছিলাম, একটোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে। বাট হাইড্রোজুয়ার ক্ষেত্রে যখন প্রজনন কোষ উৎপন্ন হচ্ছে, এই একটোডার্ম থেকেই কিন্তু উৎপন্ন হচ্ছে। এবং মেডুসাতে ভেলাম থাকে। ভেলাম একটা স্পেশাল একটা মানে এদের বডির একটা অংশ, সেটা কিন্তু এই মেডুসাতে থাকছে হাইড্রোজুয়ার ক্ষেত্রে, এবং সব থেকে বেশি ভেলাম কিন্তু এখানেই থাকে। ভেলাম একটা, মানে বলতে পারে এরকম ছাতির নাই একটা আমব্রেলা টাইপসের একটা মানে অংশ, যার একটা এখানে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, এই ধরনের একটা কিন্তু স্ট্রাকচার, যে সেটা সম্পর্কে ডিটেলসের মানে এর ডিটেলস এর কিন্তু অ্যানালাইসিস করার দরকার হবে না, কারণ প্রশ্ন আসলে একটাই জিজ্ঞাসা করতে পারে যে ভেলাম এই মানে স্টেজটা বা এই জিনিসটা কোন শ্রেণীতে বেশি দেখা যায়, উত্তর করবে হাইড্রোজুয়া থেকে। ওকে, এই হলো এর ওভারঅল মানে বৈশিষ্ট্য। আমরা যদি প্রথম ক্লাসের কথা বলি, এর কোনো সাব ক্লাস নেই। 2 নম্বর ক্লাস যেটা আছে সাইফোজুয়া, সাইফোজুয়ার অরেলিয়া স্পিস এবং পাইলেমা স্পিস, এই দুটো হলো উদাহরণগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং এর মধ্যে মেডুসা স্টেজ কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং পলিপ অল্প সময় থাকছে। আগেরটাই যেমন আমরা বলছিলাম পলিপ এবং মেডুসা দুটোই প্রমিনেন্টভাবে থাকছে, বাট ইন দিস ক্লাস 2, যেটাকে আমরা বলছি সাইফোজুয়া, সেখানে কিন্তু অনলি মেডুসা স্টেজ ইজ প্রমিনেন্ট বা বেশি সময় ধরে থাকছে, বাট পলিপ স্টেজ ইজ ভেরি মানে কম সময় ধরে, ঠিক আছে, ভেরি লিটিল টাইম ধরে কিন্তু সেখানে থাকছে পলিপ স্টেজটা, একদম ছোট্ট একটা টাইম পিরিয়ড মধ্যে কিন্তু থাকছে। এবং প্রজনন কোষ আমরা প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম, সেটা কোথায় থাকছিল? একটোডার্মে থাকছিল। এবং এখানে কিন্তু গ্যাস্ট্রোডার্মিসিস থেকে উৎপন্ন হচ্ছে, এবং এখানে নিমাটোসাইট কিন্তু বিদ্যমান থাকছে, মেসোগ্লিয়া সেলুলার থাকছে, এবং ভেলাম কিন্তু এখানে কোনো নেই। আগেরটায় কিন্তু ভেলাম বেশি ছিল, আর এখানে কিন্তু টোটালি ভেলাম নেই। ওকে, 3 নম্বর ক্লাসে যেটা আছে কিউবোজুয়া। কিউবোজুয়ার ক্ষেত্রে আমরা দেখছি এটা যে মেডুসা যেটা, সেটা কিন্তু একটা বক্স আকৃতির হচ্ছে, বক্স আকৃতির কিন্তু মেডুসা থাকছে। ওকে, এবং ভেলাম কিন্তু এখানে থাকছে। ক্লিয়ার?
এবং সেটা আমরা বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবে এটা একটা বক্স চারকোনা আকৃতির কিন্তু স্ট্রাকচার হচ্ছে টোটাল মেডুসা যে ফেসটার কথা বলছি। ওকে, এবং এর উদাহরণ দেখো, এই যে কমন নাম দেওয়া আছে এবং তার স্পিসিসের নাম দেওয়া আছে, এইভাবে কিন্তু আমাদেরকে পরীক্ষায় পড়তে পারে যে সি ওয়াস্পের অ্যাকচুয়াল নাম কি, প্রজাতির নাম কি। ওকে, এবং তারপরে আরেকটা উদাহরণ, তো দুটো উদাহরণ কিন্তু এখানে দেওয়া হলো। এবং 4 নম্বর যে ক্লাসের কথা বলছিলাম, যার আন্ডারে দুটো সাব ক্লাস আছে, সেই ক্লাসের নাম কি, অ্যান্থোজোয়া। এবং অ্যান্থোজোয়া হলো কেবল পলিপ স্টেজ বিদ্যমান, এখানে কোনো মেডুসা থাকে না, অনলি পলিপ থাকে। এবং যেটা প্রজনন কোষ সেটা গেস্টোডার্মিস বা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। ক্লিয়ার? এর মধ্যে কি আছে, কোরাল আছে, সি অ্যানিমন আছে। সি অ্যানিমন একটা কমন নেম, এর একটা স্পিসিস আছে যার নাম হলো সি অ্যানিমন। তো কোন স্পিসিসের কমন নাম কি সেটা কিন্তু আমাদেরকে একটা আলাদা লিস্ট করতে হবে, পরে আমি আলাদা করে লিস্ট প্রোভাইড করে দেবো। সাবক্লাসের মধ্যে, অ্যান্থোজোয়ার সাবক্লাসের মধ্যে দুটো সাবক্লাস আছে, একটা হলো হেক্সা কোরালিয়া এবং একটা হলো অক্টা কোরালিয়া। হেক্সা মিন্স কি, 6। তো এই যে এখানে যে টেন্টাকেলস থাকে, একাধিক থাকে, সাধারণত 6 বা তার গুণিতক থাকতে পারে। মানে কারোর মুখে টেন্টাকেল 6টা থাকতে পারে, কারোর 12টা থাকতে পারে, কারোর আবার 24টা থাকতে পারে। ওকে, মানে 6-এর মাল্টিপল হিসেবে কিন্তু থাকবে। তো সেইগুলো উদাহরণ দেওয়া আছে। এবং অক্টা কোরালিয়া যেটা কথা বলা হচ্ছে, এদের যে টেন্টাকেল সাধারণত 8টি বা 8-এর গুণিতক হিসেবে কিন্তু থাকছে। এবং এর উদাহরণ কি, সি পেন এবং সি ফ্যান। তার অরিজিনাল স্পিসিসের নামটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বোথ, মানে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, বোথ আর ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো এইখানে আমরা কিন্তু আমাদের সিলেবাসের পোর্শনে যে পোর্শনটা আছে, অর্থাৎ ক্লাসিফিকেশন আপ টু সাব ক্লাসেস, সেটা কমপ্লিট হয়ে গেছে। বাট আমরা তবুও এখানে নিডারিয়া সম্পর্কে কিছু জিনিস না জানলেই নয়। যেমন এর লাইফ সাইকেল আমরা বলছি, বা পরে আমরা কি করে সে কোরাল গঠন করছে সেটা সম্পর্কে বলছি। সেই সম্পর্কে কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। দিয়ে রাখার একটাই কারণ, প্রশ্ন এর ভিতর অনেক অংশ আছে যেখান থেকে কিন্তু টেনে প্রশ্ন বার করে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তো তার জন্য তো যদি মনে হয় যে নোটসটা পড়বে না, অসুবিধা নেই, আমি যে কথাগুলো বলছি একদম কুইকলি সেটা একবার শুনে নাও। ওকে, এর যে লাইফ সাইকেল কি বৈশিষ্ট্য আছে, দেখো বেশি আমি ভিতরে যাচ্ছি না। এর যে লাইফ সাইকেল জটিল এবং দ্বি আকৃতির, পলিপ এবং মেডুসা থাকে, এটা মনে রাখবে, পলিপ এবং মেডুসা কিন্তু থাকে। যে পলিপ স্টেজের কথা বলা হচ্ছে সেটা কি না, বস্তুতে আটকে থাকে, কোনো জায়গায় বস্তুতে আটকে থাকে, এবং অযৌন যে জনন পদ্ধতি সেটা কিন্তু এই পলিপের মাধ্যমে ঘটে থাকে। মেডুসা স্টেজ কি না, মুক্তভাবে ভেসে বেড়ানোর একটা স্টেজ, কোথাও আটকে থাকার স্টেজ নয়, এটা মুক্তভাবে ভেসে বেড়াবে, ফ্রি সুইমিং স্টেজ। ওকে, এবং এটা যৌন প্রজনন কিন্তু করে। রিপ্রোডাকশন আমি কি বললাম, পলিপ এবং মেডুসা বোথ আর প্রেজেন্ট। মেডুসা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এবং যেখানে গ্যামেট প্রডিউস করবে সেরকম জায়গায় সঙ্গে যুক্ত, এবং পলিপ যেটা বাডিং তৈরি করে সেখানে কিন্তু যুক্ত, যেটাকে আমরা বলছি অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। বোথ, মানে রিপ্রোডাকশন কিন্তু এখানে দু রকম আছে, বোথ সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দে পারফর্ম। ওকে, এবং দুটো ফেজ আমি বললাম, পলিপ অ্যান্ড মেডুসা। ফার্টিলাইজেশন সাধারণত এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, কোনো ইন্টারনাল ফার্টিলাইজেশন কিন্তু হয় না। লার্ভাল স্টেজ থেকে কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে প্ল্যানুলা। একটু পরে আমি মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি অ্যানালাইসিস করবো, তখন দেখতে পাবে এই প্ল্যানুলার মধ্যে কিন্তু সিলিয়েটেড লার্ভা, মানে এর যে লার্ভা আছে সেই লার্ভার মধ্যে কিন্তু সিলিয়া আমরা দেখতে পাবো। ওকে, এবং যারা সুইমিং করে দে আর ফ্রি মুভিং, এবং কি করে একটা নতুন পলিপ তৈরি করে। ক্লিয়ার? তো এই হলো লাইফ সাইকেলের বৈশিষ্ট্য, যেটা আমি বললাম সিলেবাসে নেই, তবুও আমাদেরকে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন তবুও আসবে। মেটাজেনেসিস পারফর্ম করে অনেকে, তার মানে কি, মেটাজেনেসিস মানে হলো যখন প্রাণীর জীবনচক্রে অযৌন রিপ্রোডাকশন এবং যৌন রিপ্রোডাকশন বা প্রজনন পর্যায় একে অপরকে অনুসরণ করে, তখন কিন্তু আমরা বলছি মেটাজেনেসিস। অর্থাৎ এখানে একদিকে আমাদের অযৌন জনন চলছে, একদিকে যৌন জনন চলছে, একদিকে আমরা বলছি পলিপের স্টেজটা চলছে, একদিকে চলছে মেডুসা। দু রকমই কিন্তু এর মধ্যে আমরা লক্ষ্য করছি। তো সেটাকে আমরা বলছি মেটাজেনেসিস, এবং এই মেটাজেনেসিস ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজোয়া এবং স্কাইফোজোয়া, হাইড্রোজোয়া এন্ড স্কাইফোজোয়াতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, যেটা আমরা প্রথম দুটো ক্লাসের কথা বলেছিলাম, যে ক্লাস 1 হাইড্রোজোয়া, ক্লাস 2 স্কাইফোজোয়া, সেই দুটো স্টেজেই বা দুটো ক্লাসেই কিন্তু থাকছে। উদাহরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে, অবিলার ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং অরেলিয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? অবেলিয়ার পলিপ এবং মেডুসা
উভয় পর্যায়ে কিন্তু বিদ্যমান, এবং অরেলিয়ার মেডুসা স্টেজ প্রধান, পলিপ স্টেজ কিন্তু নট প্রমিনেন্ট। এবং লার্ভাল ফর্ম যেটা একদম প্রথম টেবিলে ছিল, চারটের কথা বলা ছিল, তার সম্পর্কে কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে। প্ল্যানুলা বলা হয়েছে সিলিয়েটেড লার্ভা, ওকে, এবং এটা সাবস্ট্রেটে গিয়ে বসে নতুন পলিপ তৈরি করে, ওকে। তারপরে স্কাইফিস্টোমা, এটা কিন্তু অরেলিয়ার একটা পলিপ স্টেজ, এবং লার্ভাগুলো দেখতে পাচ্ছ, লার্ভার নামগুলো মনে রাখলেই হবে। এফাইরা এবং হাইড্রুলা, এই চারটি লার্ভা স্টেজ কিন্তু আছে, এবং তার বেসিক যে ফিচার্স বা বেসিক যে জিনিসটা এখানে কিন্তু এক্সপ্লেন করা আছে। ক্লিয়ার? এইখানে আমাদের টোটাল বিষয়টা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে কোরাল রিফে যাওয়ার আগে। তো সেই কোরাল রিফে যাওয়ার আগে যে অংশগুলো কমপ্লিট হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে আর একটা গুরুত্বপূর্ণ নোটস আকারে কিন্তু দেওয়া আছে, যে অনলি প্ল্যানুলা ইজ দ্য লার্ভাল স্টেজ ইন অল ক্লাসে, যেটা সমস্ত ক্লাসে দেখা যায়। মেডুসা স্টেজ ইজ অ্যাবসেন্ট ইন অ্যান্থোজোয়া, এবং ভেনাম ইন প্রেজেন্ট ইজ হাইড্রোজোয়া, অ্যাবসেন্ট ইন স্কাইফোজোয়া। ভেনাম কার মধ্যে প্রেজেন্ট থাকছে, কার মধ্যে অ্যাবসেন্ট থাকছে, মেডুসা কার মধ্যে অ্যাবসেন্ট থাকছে, এবং সেটা কার মধ্যে প্রেজেন্ট বা অ্যাবসেন্ট থাকছে, সবটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, ওকে। এবং মেটাজেনেসিস কি সেটা আমরা একটু আগে বললাম, যে অল্টারনেশন অফ জার্মেন্টেশন, যে কখন আমি যৌন জনন করছি, কখন অযৌন জনন করছি, দুটো প্রসেসই আমার চলছে। তো সেই ক্ষেত্রে যে মেটাজেনেসিস বিষয়টা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আসছে। ক্লিয়ার? এবং কোরাল রিফ পরীক্ষায় নেই, তবুও পড়তে হবে। কোরাল রিফ হলো সামুদ্রিক জৈব নির্মাণ, যা কোরাল পলিপস এবং ক্যালসিয়াম কার্বনেটের নিঃসরণ করে তৈরি হয়। কয়েকটা ধাপ আছে, সেই ধাপ পরপর ফলো করে কিন্তু এই কোরাল রিফ গঠন হয়। ধাপটা তোমরা পড়ে নিও। এবং কোরালের ধরন মানে টাইপস অফ কোরাল রিফ, কোরাল রিফসের টাইপস আছে, তার বৈশিষ্ট্য আছে, এবং তার এগেনস্টে এক একটা করে চিত্র আছে, অতগুলো জানার দরকার নেই। আমি জাস্ট রিফের ধরন বলছি। কোরাল রিফ হলো ফ্রিঞ্জিং রিফ, বেরিয়ার রিফ এবং অ্যাটল রিফ। এই অ্যাটল রিফটা কি না, বৃত্তাকার বা ডোনাট আকৃতির রিফ হয়। লাক্ষাদ্বীপ, মালদ্বীপ যেমন আছে, মানে মূল ভূখণ্ড থেকে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন এরকম গোলাকার ডোনাট হিসেবে কিন্তু তৈরি করছে দ্বীপ একটা। তো সেটাকে বলছে অ্যাটল দ্বীপ, ওকে। অ্যাটল দ্বীপ। বেরিয়ার দ্বীপ উপকূল থেকে কিছুটা দূরে থাকে, মাঝখানে একটা লেগুন থাকে, মানে এই ধরো ভারতের ভূভাগ, এখান থেকে জাস্ট উপকূল থেকে একটু বাইরে বার হয়ে এরকম জায়গায় চলে আসছে, ঠিক আছে। কিছুটা উপকূল থেকে কিছুটা দূরে থাকছে, এই উপকূল থেকে কিছুটা দূরে থাকছে, এবং মাঝখানে একটা লেগুন থাকছে। ক্লিয়ার? তো সেটা চলে আসছে আমাদের বেরিয়ার লিপ, মাঝখানে একটা বেরিয়ার থাকছে, যেহেতু সেটা ওই জন্য বেরিয়ার বলছি। এবং দ্বীপ এবং উপদ্বীপ, উপকূল যদি বরাবর সরাসরি গঠিত হয়, দ্বীপ এবং উপকূল সেই বরাবর যদি সরাসরি গঠিত হয়, তাকে আমরা বলছি ফ্রিঞ্জিং দ্বীপ। ক্লিয়ার? এবং তার উদাহরণ কিন্তু এখানে দেওয়া আছে, উদাহরণগুলো একবার দেখে নিও। কোরাল ব্লিচিং হয়, আমরা দেখেছি অতিরিক্ত মানে বেশি উষ্ণতা হলে বা অতিরিক্ত দূষণ হলে এই ধরনের কিন্তু কোরাল ব্লিচিং আমাদের লক্ষ্য করা যায়। এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে বুলেট পয়েন্টের মাধ্যমে বলা আছে, যেটা তোমরা দেখতে পাবে, যে কোরাল রিফ বা সিম্বায়োটিক অফ অ্যালগি, কোরাল ব্লিচিং, রিফ বিল্ডিং কোরালস, এই চারটে পয়েন্ট সম্পর্কে তার যে ছোট্ট অংশগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এখন আমরা যে বিষয়টা মানে জানবো সেটা হলো কি, এই যে নিডারিয়া আমরা পড়লাম তার একটা স্মার্ট রিভিশন চার্ট। আমি ডবল করে পড়াবো না, কারণ যেগুলো পড়ালাম সেগুলো রিভিশন আকারে কিন্তু এখানে আছে। অর্থাৎ তার কি কি ফাইলামে পড়ছে, তার উৎপত্তি কোথায়, উৎপত্তি স্তর কি, দেহ গঠন কেমন, সিলম কেমন, বডি ক্যাভিটি কি আছে, অ্যানাস আছে কি নেই, নিষ্কাশন কোথা থেকে কি কি দ্বারা হয়, কোষের বিশেষত্ব কি, খাদ্য গ্রহণ কীভাবে করে, প্রজনন কিভাবে করে, লার্ভাল ফর্ম কি কি আছে, ভেনাম কার কার আছে কার কার নেই, এই টোটাল বিষয়টা দিয়ে কিন্তু একদম মানে আমরা একটা ছক করে দিয়েছি, ওকে। এবং ক্লাসিফিকেশনের যেটা আমি বললাম, যে চারটে ক্লাসের কথা বললাম, এবং শেষ ক্লাসের দুটো আমরা সাব ক্লাস বললাম। তো তাদের বৈশিষ্ট্য কি, তাদের উদাহরণ কি, সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে রিভিশন চার্টের মাধ্যমে। এবং কোরাল রিফ সম্পর্কে একটা রিভিশন বক্স কিন্তু এখানে তৈরি করে দেওয়া হয়েছে, যে কোরাল রিফ রিলেটেড কী কী রিভিশন আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? তো এই স্মার্ট নোটসের মানে এটা বুঝতে পারছো তোমরা, সায়েন্টিফিক ওয়েটা কীভাবে আমরা করেছি, স্মার্ট নোটসটা ক্রিয়েট করেছি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমরা সেখানে কিন্তু প্রচুর জিনিস রেখেছি, থিওরি রেখেছি, তার রিভিশন চার্ট রেখেছি, এবং এখান থেকে শুরু হবে PYQ প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা মানে এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ, যে ইউজিসি, নেট, নিট, সেট, WBPSC, UPSC প্রিলিমস, ওকে, নিট,
সেট লাইফ সায়েন্স, ডব্লিউবি সেট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু পড়েছে। তো কি পড়েছে সেগুলোই কিন্তু এখানে আমরা অপশান ছাড়া ডাইরেক্ট উত্তর করে প্রশ্নগুলো দিয়েছি। নিডোব্লাস্ট কোষ কোথায় পাওয়া যায়? নিডারিয়াতে পাওয়া যায়। জেলিফিশ কোন শ্রেণীর অন্তর্গত? সাইফোজোয়ার অন্তর্গত। ওকে। নিডেরিয়ার কোন স্তর থেকে প্রজনন কোষ উৎপন্ন হয়? দেখো একটোডার্ম থেকে হয় নিডেরিয়ার ক্ষেত্রে। হাইড্রা কোন শ্রেণীতে পড়ে? হাইড্রোজোয়াতে পড়ে। কোরাল ব্লিচিং এর প্রধান কারণ কি? একটু আগে বললাম যে উষ্ণতা বৃদ্ধি যদি পায় বা দূষণ যদি হয় তাহলে কোরাল ব্লিচিং হবে। প্ল্যানুলা কি? নিডারিয়ার একটা সিলিয়েটেড লার্ভা। আমরা বলেছিলাম 4টে লার্ভাল স্টেজের কথা বলেছিলাম, তার মধ্যে প্ল্যানুলাটা একটা ছিল। অরেলিয়াতে কোন ধরনের প্রজনন দেখা যায়? মেটাজেনেসিস দেখা যায়। মেটাজেনেসিস মিন বোথ সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, দুটো স্টেজের মাধ্যমে, নিজের চয়েসে কিন্তু হয়। ওকে। এবং অ্যান্থোজোয়াতে কোন স্টেজ অনুপস্থিত? অ্যান্থোজোয়াতে মেডুসা কিন্তু থাকে না, অনলি পলিপ স্টেজ থাকে। কোরাল পলিপসে থাকা সিম্বায়োটিক শৈবালের নাম কি? জোজানথেলি। ওকে। অর্থাৎ এই যে কোরাল একদিকে পলিপস তৈরি করছে এবং একদিকে শৈবাল তার একটা সিম্বায়োটিক ওয়েতে একে অপরের সহযোগিতার মাধ্যমে কিন্তু থাকছে। সি অ্যানিমন কোন উপশ্রেণীতে পড়ে? হেক্সা কোরালিয়াতে পড়ছে সি অ্যানিমন। টেন্টাকেলস 8টি হলে কোন সাবক্লাস বোঝায়? অক্টা কোরালিয়া। অক্টা মিনস 8, তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। নিডারিয়ার দেহের সিমেট্রি কি ধরনের? রেডিয়াল সিমেট্রি বললাম, মানে সেই বললাম একটা কেক অনুমান করো, এইভাবে আমরা কাটছি তো সেই একই রকম থাকছে। ক্লিয়ার? নেক্সট, নিডেরিয়াতে সিলোম মেট্রনের কাজ করে। কি কাজ করে? না পাচনতন্ত্র এবং শ্বাসনালী হিসেবে কাজ করে। ক্যারিবডা সিওয়াস কোন শ্রেণীতে পড়ে? কিউবোজোয়াতে পড়ছে। নিমাটোসাইটের কাজ কি? না আত্মরক্ষা এবং শিকার করা। কোরাল লিফ প্রধানত গঠিত হয় কি দ্বারা? না ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। ওকে। ভেলাম কোন শ্রেণীতে থাকে? হাইড্রোজোয়াতে থাকে। স্কাইফিস্টোমা কি? এটা অরেলিয়ার একটা পলিপেস্টেসকে আমরা কিন্তু এই নামে ডাকছি। জোজানথেরিয়া সাবক্লাস এর টেন্টাকেলস থাকে কটা? 6 বা তার গুণিতক সংখ্যা। ওকে। মেডুসার প্রধান স্টেজ দেখা যায় কোথায়? স্কাইফোজোয়াতে দেখা যায়। নিডেরিয়ার দেহে মেসোগ্লিয়া থাকে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে, যেটা আমরা আগে বলেছিলাম যে এই যে একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকছে তার মাঝখানে যেটা জেলির ন্যায় অংশ থাকছে সেটাই কিন্তু মেসোগ্লিয়া আমরা বলছি। অরেলিয়াতে কোন লার্ভাল স্টেজ বিদ্যমান? না প্ল্যানুলা এবং ইফাইরা দুটোই কিন্তু থাকছে অরেলিয়াতে। ওকে। গর্গনিয়া কোন ধরনের কোরাল? সি ফ্যান, অক্টা কোরালিয়া। অবেলিয়ার জীবনচক্রে পলিপেস্টেস কিভাবে প্রজনন করে? বার্ডিং বা অ্যাসেক্সুয়াল প্রসেসে করে। আমি কি বললাম? পলিপেস্টেস মিনস দে আর মানে তারা কি করে? দে আর অ্যাসেক্সুয়াল। ওকে। সেক্সুয়াল হলে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে সেটাকে আমরা মেডুসা বলতাম। বাট যে অবেলিয়ার জীবনচক্রে পলিপেস্টেস থাকছে সেটা কিভাবে করছে, প্রজনন করছে, রিপ্রোডাকশন করছে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। নিডেরিয়াতে টেন্টাকেলস থাকে কোথায়? মুখের চারপাশে, এরকম করে থাকে মুখের চারপাশে। তো এই গেল আমাদের 25টা প্রশ্ন। ওয়ান লাইনার হিসেবে আমরা কিন্তু কোশ্চেন আনসার করলাম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াসলি পড়েছে। এখন আমি পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট আরও 25টা প্রশ্ন রাখলাম এখানে। তার মধ্যে প্রথম দেখতে পাচ্ছ নিডারিয়া। নিডেরিয়ার কোন কোষে নিমাটোসাইট থাকে? দেখো নিডোব্লাস্টের মধ্যে থাকে। নিমাটোসাইট হলো এক ধরনের বিশেষ ছেঁড়া কোষ যেটা নিমাটোব্লাস্টে থাকে এবং এটি আত্মরক্ষা এবং শিকার ধরার কাজে কিন্তু ব্যবহৃত হয়। নিডেরিয়ার দেহের সিমেট্রি কি ধরনের? একটু আগে আমরা বলেছিলাম রেডিয়াল সিমেট্রি, অর্থাৎ দেহের কেন্দ্রীয় অক্ষ ঘিরে সমানভাবে সাজানো থাকে। একটা রকম কেন্দ্রীয় যদি অক্ষ ধরি তো চারপাশে এরকম করে সাজানো আছে বডিটি, এরকম করে কিন্তু বডিটা সাজানো আছে। ক্লিয়ার? তো সেটা আমরা বলছি রেডিয়াল সিমেট্রি। নিডেরিয়া প্রাণীদের কতটি জাম লেয়ার থাকে? দেখো এর দুটো জাম লেয়ার থাকে। একটা ডিপ্লোম্যাটিক প্রাণী বলছে ওই জন্য আমি আগেই বললাম যে যখন ভ্রূণের মানে ডেভেলপমেন্ট হয় তখন কিন্তু এখানে আমরা দুটো লেয়ার দেখতে পাবো। এই জন্য এদেরকে আমরা কি বলছি? ডিপ্লোব্লাস্টিক
ব্লাস্টিক অ্যানিমাল বলছি? বিকজ এখানে একটা স্টেজ থাকছে, একটা লেয়ার থাকছে, এক্টোডার্ম এন্ডোডার্ম থাকছে এবং এখানে এক্টোডার্ম থাকছে, এবং মাঝখানে কি থাকে সেটা তো আমি প্রিভিয়াসলি বলেই দিয়েছি, মেসোগ্লিয়া থাকে। ক্লিয়ার? নিডারিয়ার দেহ গহ্বরকে কি বলা হয়? দেখো, নিডারিয়ার তো একদম ট্রু সিলোমেট আমরা বলতে পারি না, কারণ তারা অ্যাসিলোমেট। তো সেটাকে আমরা কি নাম দিচ্ছি? তার যে দেহ গহ্বর আছে সেটাকে কি নাম দিচ্ছি? সিলেন্টোরাম নাম দিচ্ছি, যার কাজ হলো খাদ্য গ্রহণ করা, পাচন এবং নির্গমনের কাজ কিন্তু তারা করে। হাইড্রা কোন শ্রেণীতে পড়ছে? হাইড্রোজোয়াতে পড়ছে। ক্লিয়ার? তারপরে দেখো 6 নম্বর, কোরাল লিপ কি দ্বারা গঠিত হচ্ছে? কোরাল লিপ ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। নিডারিয়া কোন শ্রেণীতে শুধুমাত্র পলিপেস্টেজ থাকে? অ্যান্থোজোয়াতে অনলি পলিপেস্টেজ থাকে, দেয়ার ইজ নো মেডুসা স্টেজ। প্ল্যানুলা কি ধরনের লাভা? সিলিয়েটেড, মানে সিলিয়া দ্বারা কিন্তু গঠিত হয় প্ল্যানুলা। 9 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো, যেখানে বলা হচ্ছে অরেলিয়ার জুবেলাইন মেডুসা স্টেজ কে কি বলা হয়? ইফাইরা বলা হয়। এটা জাস্ট মনে রাখো, ইফাইরা বলা হয়। স্কাইফোজোয়া শ্রেণীর বৈশিষ্ট্য কি? স্কাইফোজোয়া শ্রেণীর বৈশিষ্ট্য এখানে 4টে অপশন দেওয়া আছে, যে ভেলাম থাকে, পলিপেস্টেস প্রধান, মেডুসা স্টেজ প্রধান, শুধুমাত্র ফ্রেশ ওয়াটার থাকে। দেখো, এর মেন যে ক্যারেক্টার আছে অপশন সি, যে মেডুসা স্টেজ, সেটা কিন্তু এখানে প্রধান। 10টা প্রশ্নের পরে আমরা কিন্তু 11 নম্বর প্রশ্ন আসছি, যে টেন্টাকেলস 8টি বা শাখা বিন্যস্ত থাকলে, মানে 8-এর গুণিতক আকারে থাকলে থাকে, যেটাই কোন সাব ক্লাসে থাকে সেটা কিন্তু জানতে চাইছে। তো 8 মিনস অক্টা, তো অক্টা কোরালিয়া উইল বি দ্য আনসার। কোরাল ব্লিচিং এর প্রধান কারণ কি? এখানে বলছে, দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি, অপশন ডি, উষ্ণতা বৃদ্ধি এবং ইউভি রশ্মি। এইখানে যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, জলের যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে বা আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো যে আসছে, তো সেইগুলোর জন্য কিন্তু কোরালে বিভিন্ন রকম দূষণের শিকার হচ্ছে, এবং যেটাকে আমরা বলছি কোরাল ব্লিচিং। ক্লিয়ার? 13 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। 13 নম্বর প্রশ্ন, যে নিডারিয়াতে স্নায়ুতন্ত্র কেমন? দেখো, ডিফিউজড নার্ভ নেট এর কেমন থাকে না, ডিফিউজড একটা নার্ভ নেট থাকে, অতটা কিন্তু মানে সক্রিয় নয় এর যে স্নায়ুতন্ত্রটা। অবিলিয়ার জীবনে কোন ধরনের প্রজনন ঘটে? অবিলিয়ার জীবনে একটু আগে আমরা ওয়ান লাইনারে পড়ছিলাম, পিওয়াইকিউতে কি পড়ছিলাম না, মেটাজেনেসিস ঘটে, অর্থাৎ এর মধ্যে পলিপ অ্যান্ড মেডুসা দুটোই কিন্তু লক্ষ্য করা যায়। নিডেরিয়াতে মাউথ কোথায় থাকে? ওরাল এন্ডে থাকছে। নেক্সট কোশ্চেন ইজ নাম্বার 16, নিডেরিয়াতে খাদ্য গ্রহণ হয় কি দিয়ে? খাদ্য গ্রহণ হয় মাউথ দিয়ে। এবং কিউবোডিয়াল আকৃতির যে মেডুসা, কাদের বৈশিষ্ট্য? কিউবোজোয়াদের বৈশিষ্ট্য। 18 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। 18 নম্বর প্রশ্ন, এবং মোট 25 কোশ্চেন কিন্তু এখানে রাখা হয়েছে। নিডেরিয়ার যে দেহের কোষ গঠিত হয় জেলি স্তর, সেটা কি নামে পরিচিত? মেসোগ্লিয়া। ক্লিয়ার? কারণ এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া থাকে। 19, সি ফ্যান বলতে কি বোঝায়? আমি একটু আগে বলেছিলাম সি পেন, সি ফ্যান, এগুলো কিন্তু থেকে প্রশ্ন আসে, তাদের একটা নাম দেওয়া থাকে, তাদের অরিজিনাল নামটি জানতে চাওয়া হয়। তো এখানে যেটা সি ফ্যান দেওয়া আছে, সি ফ্যান কাদেরকে আমরা বলছি না, গর্গনিয়াকে কিন্তু আমরা বলছি সি ফ্যান। 20 নম্বর প্রশ্ন, গ্যাস্ট্রোডাম থেকে যে কোষ গঠন হয় তা হলো, গ্যাস্ট্রোডাম থেকে কি কোষ গঠন হয়? রিপ্রোডাক্টিভ সেল কিন্তু গঠিত হয় গ্যাস্ট্রোডাম থেকে। নিডেরিয়াতে যে অ্যানাস থাকে সেটা কেমন, সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। দেখো, এখানে বলছে যে থাকে না, নিডেরিয়াতে অ্যানাস থাকে না। ক্লিয়ার? একটাই কিন্তু তার ওপেনিং থাকে, যেটাকে আমরা বলছি মাউথ। 22 নম্বর, সি অ্যানিমন কোন শ্রেণীর অন্তর্গত? সি অ্যানিমন যে প্রাণী আছে সেটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে? অপশন বি, অপশন বি অ্যান্থোজোয়া, অপশন বি অ্যান্থোজোয়া। ক্লিয়ার? এখন আমরা চলে আসবো 23 নম্বর কোশ্চেনে। 23 নম্বর কোশ্চেনে কি আছে না, নিডারিয়ার প্রাণীদের দেহে যে ক্যাভিটি থাকে সেই ক্যাভিটি কি কাজ করে? অপশন সি, পাচন এবং শ্বাসনালী উভয়ের জন্য কিন্তু কাজ করে। তাহলে পাচন করতেও সাহায্য করে, এবং শ্বাসনালীর যে কাজ, অর্থাৎ টোটাল যে শ্বাস প্রক্রিয়া, সেটাও কিন্তু এই ক্যাভিটি সাহায্য করছে। 24 নম্বর প্রশ্নে আমরা বলবো, নিডেরিয়ার দেহে কোন
পরিপাক প্রক্রিয়া বিদ্যমান। দেখো এখানে এক্সট্রা সেলুলার এবং ইন্টারসেলুলার দু রকমই কিন্তু এখানে বলতে পারো পরিপাক এখানে ঘটে থাকে। 25 নম্বর প্রশ্ন এবং আজকে যে টোটাল লেকচারের শেষ কোশ্চেন, শেষ এমসিকিউ, সেটা হলো কি নিডেরিয়ার কোন শ্রেণীতে ভেলাম থাকে? ভেলাম কোথায় থাকছে? ভেলাম হাইড্রোজোয়াতে ভেলাম থাকছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিন্তু 25 কোশ্চেন্স মানে শেষে গিয়ে জানলাম। তাহলে এই ছিল আজকের আমাদের ওভারঅল ক্লাস, যেটা আমি বারবার বলছি যে প্রথম যে সেগমেন্টটা আমাদের আছে বা ইউনিট আছে ইনভার্টিব্রেটস, তার মধ্যে যে বলা আছে ফাইলাম স্পেসিফিক মানে কিছু মেজর ফাইলাম, তার ক্লাসিফিকেশন আমাদেরকে করতে হবে মেজর ফাইলাম আপ টু দ্য সাব ক্লাস, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের স্মার্ট নোটস, যেটা আমরা বললাম স্মার্ট নোটসের আমাদের 4টে পয়েন্ট আছে, সেই পয়েন্টের ভিত্তিতে কিন্তু করা হলো। ক্লিয়ার? সেই পয়েন্টের ভিত্তিতে করা হলো, অর্থাৎ কুইক একটা স্মার্ট আমরা নোটস ক্রিয়েট করলাম থিওরি পোর্শনের পরে তার একটা রিভিশন একটা চার্ট তৈরি করলাম, পিআইকিউ সলিউশন করলাম, এবং তার সাথে সাথে কিন্তু 25টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। তো এইভাবেই যদি করো সিলেবাস শেষ হয়ে যাবে এবং আরামসে তোমরা কিন্তু ভালো টেস্ট করতে পারবে। ক্লাসটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।